বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছেটা কি? তুলসী গাবার্ডের বিরোধিতা করছেন, অস্ত্র কিনছেন, পাকিস্তানের পথে চলছেন, ভারতের বিরোধিতা করছেন। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে বাংলাদেশে যে গরিবের বউ সবার ভাবি। তো বাংলাদেশের পরিস্থিতি এখন কোনো রাজনৈতিক সরকার নেই, যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা একটা আনাড়ি, এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, এদের কোনো জনসম্মত। তো আজ থেকে 20 বছর আগে যে বাংলাদেশের মাটিতে স্লোগান দেওয়া হচ্ছে যে আমরা হব তালিবান, বাংলা হবে আফগান, আজকে কিন্তু বাংলাদেশ আফগানের পথে। তাদেরকে সেই ডক্টর ইউনূস যে নিজে দেশ চালাতে পারছে না, যেখানে খাদ্যের ট্রাকের পিছনে বাংলাদেশের মানুষ দৌড়াচ্ছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের জামাত এবং বিএনপির একটা কোয়ালিশন সরকার ছিল। তো সেই সরকারের আমলে আমরা কিন্তু এই জঙ্গিবাদের উত্থান দেখেছি, যে বাংলা হবে আফগান, আমরা সবাই তালিবান। এই সকল সাংবাদিক যারা হাসিনার আমলে হাসিনার সকল ধরনের অপরাধ ঢাকার জন্য দেশের জনগণের সাথে প্রতারণা করে এসেছে, হাসিনা পালানোর পরে এরা আবার নতুন করে উগ্রবাদী ভারতীয় মিডিয়ার সাথে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। চলুন দেখে আসি তাদের নতুন ষড়যন্ত্র। আসছে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, ইতিমধ্যেই কিন্তু প্রতিক্রিয়া দেওয়া হয়ে গেছে বাংলাদেশের তরফ থেকে। প্রতিক্রিয়া দেওয়া মানেটা কি এটাই যে তারা নিজেরাই বাংলাদেশকে ইসলামী জঙ্গি স্টেট হিসেবে মেনে নিয়ে এই প্রতিক্রিয়াটা দিচ্ছে? কারণ কাউকে যদি কিছু বলা হয়, সে যদি সেটা করেনি তাহলে তো সে চুপ করে থাকবে। এরকম ব্যাপারটা হলো না যে রান্নাঘরে কে আমি তো কলা খাইনি? ব্যাপারটা আসলেই তাই। কারণ একটা জিনিস প্রথম থেকে যদি আমরা জুলাই আগস্টের যে পরিবর্তিত পরিস্থিতি, 5 আগস্টের পর থেকে সরকার কিন্তু মানে একদমই একটি আনাড়ি ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। তার প্রথম প্রমাণটি হলো যে তারা প্রথম দিকে বলেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বা হয়নি। একটা পর্যায়ে তারা নিজেরাই বলেছে বাংলাদেশে কতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং কতটি মামলা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর তারা দ্বিতীয়টি বলা শুরু করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে। একটা মানুষ রাজনীতি করে, তার কারণে হিন্দুরা, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা পলিটিক্যাল কারণে অ্যাসাল্ট হয়েছে, বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে, কাউকে খুন করা হয়েছে। কি খাড়া মানে যুক্তি, যে যুক্তির কোনো আগামাথা নেই, যে একটা মানুষ রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে হামলা করা হচ্ছে, রাষ্ট্র সেটা জায়েজ বলে বলছে, সেটা স্বীকৃতি দিচ্ছে। তো সেই সরকারই যখন দেশে এই যে সাম্প্রদায়িক শক্তি, এই যে হিজবুত তাহরি, এই যে লস্করি তয়বা বা নিষিদ্ধ ঘটিত জামাত শিবির, তারা যখন রাস্তায় নেমে এলো, তারা যখন জঙ্গিপনা করলো, তারা যখন ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, আইসিসির পতাকা নিয়ে মিছিল করলো, তারা যখন বঙ্গবন্ধু ভবন ভাঙলো, তখন কিন্তু সরকারের স্টেটমেন্টটা একই রকমই ছিল। তো তখন কিন্তু তারা এটাকে জঙ্গিবাদ বলেনি, তারা বলেছে ছাত্র জনতা, তহিদি জনতা। এখন যখন আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক ভাবে এটা প্রমাণিত হয়ে গেছে যে এরা তহিদি জনতার নামে যারা কাজ করছে, এরা মূলত উগ্রবাদী সন্ত্রাসী, এবং সেই কথাটি বলার পর তারা এখন একটি স্টেটমেন্ট দিচ্ছে, যখন তুলসী গাবার্ডের বিরুদ্ধে দিচ্ছে। এবং মজার ব্যাপার কি, এখানে একটা হাস্যকর গল্প বলতেই হয় যে বাংলাদেশের কিছু গণমাধ্যম তুলসী গাবার্ডের বিরুদ্ধে নিউজ করছে। কে এই তুলসী গাবার্ড, তার কি পরিচয়, তাকে নিয়ে আমেরিকার রাজনীতিতে কি হয়, সে ভারতীয় বংশোদ্ভূত, সে আরএসএস এর দালাল, সে রয়ের দালাল, সে হিন্দুদের দালাল, সে ইসকনের লোক। এই যে নানা ইস্যু, এগুলো গভর্নমেন্ট করাচ্ছে, গভর্নমেন্টের পেজ উইং করাচ্ছে, সেগুলো আবার তারা শেয়ার করছে তাদের সরকারি পেজ থেকে। সুতরাং এই পরিস্থিতিতে যারা তৈরি করেছে তারা কিন্তু জানে যে এই সরকারটি জঙ্গি সরকার, বা তারা যে জঙ্গি, তাদের আশেপাশে জঙ্গিরা থাকে, এটা তারা জানে। এরা জেনে শুনেই নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। তারা এইভাবে ভাবেনি যে তুলসী গাবার্ড বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইভাবে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যাবেন, এইভাবে বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা তাদের মাথায় ঢোকেনি। যে কারণে তারা তাদের মতো করে ফ্রি হ্যান্ড খেলছে, যে যা খুশি করছি, কোথায় ঝন্ডা ধরছে, কারা জঙ্গি কিনা, এগুলো নিয়ে তাদের আলোচনা ছিল। কিন্তু ভারতের উদ্বেগের পরে কিন্তু কিছুটা থেমেছিল। আর এই তুলসী গাবার্ড যখন উনি মানে ভারতবর্ষে এসে এই বক্তব্য দিলেন, তখন কিন্তু পুরোটা এখন বিপদে আছে, মানে ছেড়ে দে মা কেঁদে বাজি অবস্থা।
এই পরিস্থিতিতে এরা জীবন বাঁচাতে, এরা এদের অবস্থান থেকে নিজেদেরকে পরিবর্তন করবে না। কারণ এখন যদি তারা বলে আমরা জঙ্গিবাদের আশ্রয় হয়েছে, প্রশ্রয় দিয়েছি, তাহলে তো পাবলিকই তাদের পিটিয়ে মেরে ফেলবে। ঠিক, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক প্রতিক্রিয়াটা কি দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে, ইউনূস প্রশাসনের তরফ থেকে তুলসী গাবার্ডের এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলা হয়েছে? কারণ তুলসী গাবার্ড কিন্তু যে সংবাদ মাধ্যমের কথা শুরুতে আপনি বললেন যে বিভিন্ন ইন্টারভিউতে এবং তার যে কথোপকথনে উঠে এসেছে, তিনি পরিষ্কার স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘুরা আছেন তাদের ওপর অত্যাচার হয়েছে, এটা কিন্তু তুলসী গাবার্ড একদম উল্লেখ করেছেন। তুলসী গাবার্ড তার যে প্রসঙ্গগুলো বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন তার বক্তব্যে, সেই প্রসঙ্গগুলি যৌক্তিক। এগুলো নিয়ে এতদিন ধরে আমি আপনার কাছে জানতে চাইছি যে কি পাল্টা বলা হয়েছে। আমি সেটা বলছি যে আজ তাক বাংলা সহ ভারতবর্ষের অনেক চ্যানেলই, টেলিভিশন চ্যানেল এই তুলসী গাবার্ডের কথাগুলোই কিন্তু বলে এসছে দীর্ঘদিন ধরে। একদম। তো তিনি এখন সেই কথাটি বলার পর বাংলাদেশের সরকার এতদিন বলেছে যে আজ তাক বাংলা বা ভারতীয় চ্যানেল ফেক নিউজ ছড়িয়েছে, এখন তারা বলছে তুলসী গাবার্ড ফেক নিউজ ছড়িয়েছে, ফেক বলেছেন। তার কাছে তাদের মূলত জায়গাটা হলো যে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, যে বিপ্লবটি ছাত্র জনতা সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে। এখানে সন্ত্রাসবাদের কোনো কি বলে যে সন্ত্রাসবাদকে কোনো আশ্রয় দেওয়া হয়নি, প্রশ্রয় দেওয়া হয়নি। এটি মূলত একটি শ্রেণী করা হচ্ছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হচ্ছে। এই যে ব্যাপারটি তুলসী গাবার্ড বলেছেন সেটি তিনি না জেনে বলেছেন, তিনি ভারতের শিখিয়ে দেওয়া বুলি বলেছেন, ভারতের গণমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, ভারতের সরকার দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন। এটি মূলত তাদের বক্তব্য। আসলে মানে বাংলাদেশের সরকার মানে এটা একটা আনারি ব্যাপার। মানে একটা মানুষ, সেই পর্যায়ের মানুষ, একটা ইন্টেলিজেন্ট অফিসার, যিনি পৃথিবীর সবচেয়ে বড় একটি শক্তিশালী দেশের ইন্টেলিজেন্ট প্রধান, তো তাকে তার একটা বক্তব্যের কিভাবে অপোজ দিতে হবে, তার বক্তব্যকে কিভাবে কাউন্টার করতে হবে, তার ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে সেটাকে মোকাবেলা করতে হবে, সেই জিনিসটাও এই সরকার জানে না। তারা বাংলাদেশের গণমাধ্যমকে দিয়ে তুলসী গাবার্ডের বিরুদ্ধে নিউজ করাচ্ছে এবং সেই টাইপেরই একটি স্টেটমেন্ট তারা, পাল্টা একটা স্টেটমেন্ট তারা দিয়েছে। আমরা দেখেছি যে গত 13 তারিখ অ্যান্টনিও গুতেরেস তিনি এসেছেন এবং রোহিঙ্গাদের হয়ে তিনি কথা বলেছেন, আর্মির হেডকোয়ার্টারে গেছেন, আর বাকি কোনো একটা কথাও তিনি বলেননি। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি ইউনাইটেড নেশনসের এই বিষয়টাকে তিনি এই মুহূর্তে মানছেন না। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে বাংলাদেশ এই মুহূর্তে? শুধু ডোনাল্ড ট্রাম্পই নয় ইন্দিরা, এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা পডকাস্টে বোধহয় গত 2 দিন আগে যেটি হয়েছে, উনি 3 ঘন্টার একটি আলোচনা, উনি জাতিসংঘ নিয়ে উনিও প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদীজি, যে এই সংস্থার কাজ কি, এই সংস্থা আমাদের কি কাজে লাগছে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করলেন কেন, এই ব্যাপারটি নিয়ে আমার মাথায় ঢুকছে না, কোনো কারণেই ঢুকছে না। এবং সেখান থেকে বাংলাদেশ কি অর্জন করলো সেটা আমি বাংলাদেশের কোনো মানুষই এটা নিয়ে আলোচনা করে কুলিয়ে উঠতে পারছে না। কেন আর্মি হেডকোয়ার্টারে গেল আমাকে একটু বলবেন দাদা? এই আলোচনা আমরা আগেও করেছি, উত্তর খোঁজার চেষ্টা করেছি, সেই জন্য আপনার কাছেও জানতে চাইছি। আপনি বাংলাদেশের একজন সাংবাদিক, এত বছর ধরে বাংলাদেশে কাজ করেছেন, মোহাম্মদ ইউনূসের এটাকে কি চালাকি বলবেন না বোকামি বলবেন যে অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে তার আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়াটা? এটা একটা চরম বোকামি। এবং এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে তার ভারাত্মটা কমানো হলো এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় সেটাকে ইগনোর করার চেষ্টা করা হলো। এবং সেটাই কিন্তু তুলসী গাবার্ডের মুখ থেকে উঠে এসেছে, যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি জাতিসংঘের মতো একটা দেশের, জাতিসংঘের মতো একটা সংস্থার প্রধান এসে তিনি অন্য কিছু করে চলে গেলেন। আমি এখানে একটা মজার গল্প, আমাদের একজন সাবেক এমপি, উনি বিএনপিরও নেতা, উনি একটা টক শোতে আজকে যেটা বললেন, মানে আমি এই প্রশ্নের জবাব দিছি যে এই জাতিসংঘের মহাসচিবের অর্জনটা কি। তো উনি টক শোতে কাল বলেছেন যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরে কিছু হোক আর না হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সফলতা আছে। তো সেই সফলতাটা কি, যে উনাকে রোজা রাখিয়েছেন, উনাকে এই যে সাধারণ মানুষের ইফতার করিয়েছেন, উনাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন,
হ্যাঁ, শুধু আরেকটু সফলতা হতো যদি ওনাকে একটু টুপি পরিয়ে মুসলিম বানিয়ে দিতে পারতেন। হ্যাঁ, তো এই ছাড়া বাংলাদেশের যে যাদের উদ্দেশ্যে ওনাকে নিয়ে আসা হচ্ছে সেই রোহিঙ্গা ক্যাম্পে যে তাদেরকে তাদের পুনর্বাসন, তাদের খাদ্য সংকট এসব নিয়ে কিন্তু অ্যান্থনি গুতেরেস কিছু বলেননি। এটাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রশ্ন, যে যখন রাষ্ট্রসংঘের মহাসচিব আসছেন সেখানে ডক্টর ইউনূসের মতো একজন মানে ক্ষুদ্র রাষ্ট্র যাদের উপরে ভর করে এতগুলো মানুষ আশ্রয় নিয়েছেন, তারা তাদেরকে সেই ডক্টর ইউনূস যে নিজে দেশ চালাতে পারছে না, যেখানে খাদ্যের ট্রাকের পিছনে বাংলাদেশের মানুষ দৌড়াচ্ছে, খাবার কিনে নিয়ে যাচ্ছে, সেই মানে কি বলে যে সোমালিয়ার মতো পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সে আশ্রয়দাতা রোহিঙ্গাকে মানে কি বলে যে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদেরকে সে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিচ্ছে, এবং সে বলছে আল্লাহর কাছে দোয়া করছেন, সে মুনাজাত করছেন যে তোমাদেরকে আমরা ঈদের পরে ফিরিয়ে দেবো। মানে এই যে মামুলি ছেলে মানুষই, এই রোহিঙ্গারা কালকে চলে যাবে মায়ানমারে, আবার আরাকান রাজ্যে ফিরে যাবে, এই টাইপের বোকামি আনারি কথাবার্তা ইউনূসের পক্ষেই বলা সম্ভব বাংলাদেশে। একদমই তাই। এবং তুলসী গাবার্ডের মন্তব্যের বিরোধিতা করে যে বক্তব্যগুলো উঠে আসছে সেটা থেকেও সেটাই মনে হচ্ছে। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশ কিছু খবর আমাদের সামনে উঠে আসছে যে বিভিন্ন জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, কিছুদিন আগে আইএসআই এর তরফ থেকে অফিসাররা এসেছিলেন, এবং আরও একটা খবর আমরা আজকে যেটা জানতে পারলাম যে গুলশানের সেখানে একটা 5 তারা হোটেলে রয়েছেন, ইউএসএ থেকে কয়েকজন এসেছেন সেনেটর, এবং তারা বাংলাদেশে আসছেন অস্ত্র বিক্রি করতে। এই খবরটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে নানা প্রশ্ন উঠে আসছে। এবং যারা এসেছেন যে সেনেটর, তিনি আবার বাইডেনের একেবারে বলা যেতে পারে বাইডেনকে তিনি ফলো করেন, বাইডেনের পথে তিনি চলেন। বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছেটা কি? তুলসী গাবার্ডের বিরোধিতা করছেন, অস্ত্র কিনছেন, পাকিস্তানের পথে চলছেন, ভারতের বিরোধিতা করছেন। এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সবথেকে বড় ভুল নয় যে তুলসী গাবার্ডের বক্তব্যের বিরোধিতা করা, ভারতের বিপক্ষে যাওয়া? এইখানে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ ভারত যে পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, সেই জায়গাটিতে এই মুহূর্তে মানে রাষ্ট্রীয়ভাবে নেই। কিছু মানুষের সাথে মানুষের সুসম্পর্ক, ভালোবাসা আগের মতো থাকলেও রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আর ভারত এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র নেই, বন্ধুত্বের জায়গায় নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরে প্রো পাকিস্তানি যে চক্রটি, তারাই বাংলাদেশে ঘাঁটি গেড়েছে। সেখানে আইএসআই এর নেতৃত্ব রয়েছে, সেখানে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নেতৃত্ব রয়েছে, যারা বিভিন্ন সময় বাংলাদেশটাতে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছে। একটি কথা আমি স্মরণ করিতে চাই যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের জামাত এবং বিএনপির একটা কোয়ালিশন সরকার ছিল। 4 দলীয় জোট নামে একটা 3টা ইসলামিক পার্টি আর বিএনপি, এদের নিয়ে একটা সরকার ছিল। তো সেই সরকারের আমলে আমরা কিন্তু এই জঙ্গিবাদের উত্থান দেখেছি। সেখানে আমরা একটা সময় স্লোগান দিত একটা গোষ্ঠী, একটা রাজনৈতিক দল, খেলাফত আন্দোলন বাংলাদেশের, যে বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান। তো আজ থেকে 20 বছর আগে যে বাংলাদেশের মাটিতে স্লোগান দেওয়া হচ্ছে যে আমরা হব তালিবান, বাংলা হবে আফগান, আজকে কিন্তু বাংলাদেশ আফগানের পথে, আজকে বাংলাদেশটা আফগানের পথে। এবং যারা সেই সময় বক্তব্য দিয়েছে তাদেরকে আমরা আজকে ফ্রন্ট লাইনে দেখছি, রাষ্ট্রের প্রথম সারিতে দেখছি, সরকারের বড় বড় ইফতার পার্টিতে দেখছি, রাষ্ট্রের বড় বড় প্রোগ্রাম গুলোতে দেখছি, গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনে দেখছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি, ভারত বাংলাদেশের বন্ধু এই কথাটি থেকে সরে গেছে বাংলাদেশ, মানে রাষ্ট্রীয়ভাবে তারা এখন ভারতকে সাইজ করতে যায় পাকিস্তানের সাথে হাত মিলিয়ে। যে কারণে সেখানে আইএসআই আসছে, সেখানে সিআইএ এর লোকজন আসছে, সেখানে চায়নার একটা খেলাধুলা আছে, মানে এন্টি ইন্ডিয়ান সমস্ত শক্তিগুলোকে হাত করতে চাইছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার। তাদের মাধ্যমে তারা বাংলাদেশটাকে ভারতটাকে অশান্ত করতে চায়। এবং যিনি এসছেন ইউএসএ থেকে, যিনি এসছেন, তিনি মূলত এই আলোচনাটির জন্য এসছেন যে বাংলাদেশের শস্ত্র দরকার, তাদের যুদ্ধ পরিস্থিতি আছে। এটা ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে বাংলাদেশের কথা বলছেন, রাইট, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশটাকে সবাই চাইবে
আমাদের গ্রামে একটা প্রবাদ আছে বাংলাদেশে যে গরিবের বউ সবার ভাবি। তো বাংলাদেশের পরিস্থিতি এখন কোনো রাজনৈতিক সরকার নেই, যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা একটা আনাড়ি, এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, এদের কোনো জনসমর্থন নেই এবং জনসংযোগও নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের কাঁধে ছড় হয়ে বা এদেরকে প্রভাবিত করে যা খুশি তাই করা যায়, সেটা যখন বিশ্বাসের জায়গায় চলে গেছে তখন যে পারছে সেই আসছে ভাবি ডাকতে, সেই আসছে নিয়ন্ত্রণ নিতে বাংলাদেশে। সেখানে আইএসআই আসছে, সিআইএ এর লোকজন আসছে, ওই আমেরিকান সিনেটর আসছে, পাকিস্তানের রাজনীতিবিদরা আসছে, জেনারেলরা আসছে, চীনের বড় বড় কূটনৈতিকরা আসছে। এইটাই হচ্ছে খেলা, গেম। তো এইখানে তাদের ইস্যুটাই যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশটাকে আবার তারা আফগানিস্তান বানাতে চায়। একদম আফগানিস্তান বানিয়ে দিলে তারা মোটামুটি তাদের ষোলকলা পূর্ণ হয়। একদমই। এবং এই যে তুলসী গাবার্ডের বক্তব্যের বিরোধিতা করা চরম যে একটা বোকামো মোহাম্মদ ইউনূসের প্রশাসনের, সেটা হয়তো এখনো পর্যন্ত নিজেরাই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। আমি এখানে একটি জিনিস বলতে চাই, মানে যেহেতু এই বিষয়ে আমরা আলোচনা করলাম যে কূটনৈতিক ভাবে বাংলাদেশের এইভাবে একজন ইন্টেলিজেন্ট হেডকে বড় দেশের, এবং শুধু যে তারাই বলছে তা তো না, পৃথিবীর বিভিন্ন দেশ এখন বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থান নিয়ে বলছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবে একটা বোকামি, একটা আনাড়ি বক্তব্য বাংলাদেশ সরকারের দেওয়া উচিত হয়নি। তারা অন্তত ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতে পারতো যে যেহেতু একটা বড় রাষ্ট্র, তাদের গোয়েন্দা সংস্থার প্রধান এই বিষয়ে কথা বলেছেন, আমরা ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছি বা আমরা দেখছি। কিন্তু তারা অস্বীকার করে প্রকারান্তরে যে কথাটি আমি বলতে চাচ্ছি, তারা এই জঙ্গিবাদকেই প্রশ্রয় দিল, তারা এই জঙ্গিবাদকেই মান্যতা দিল, মাথায় তুলে রাখলো। রাইট, একদম। শহীদুল হাসান খোকন সাংবাদিক, আসলে এরা তো সাংবাদিক নামের কলঙ্ক। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই সকল সাংবাদিকদের জন্য বাংলাদেশের নিরীহ মানুষের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তার জন্য এ সকল সাংবাদিক নামের সন্ত্রাসীগুলা দায়ী। সংখ্যালঘুদের উপর হামলা, চলুন বিশ্লেষণ করা যাক। সংখ্যালঘুদের উপর কোনো হামলা হয়নি বাংলাদেশে। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের আলেম সমাজ রাতভর তাদেরকে পাহারা দিয়েছে। এটা তো আমাদের সকলেরই মনে আছে, এটা তো কারোর অজানা না। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা ভাই ভাই। আমরা একে অপরের সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আওয়ামী লীগের কোনো জায়গা নাই। আর কিছু কিছু জায়গায় যে হামলাগুলোর কথা বলা হচ্ছে তার বেশিরভাগই মিথ্যা ছিল, পরে ধরা পড়েছে অনেকগুলো। তারা নিজেরাই নিজেদের মন্দির ভেঙে মুসলিমদের উপর দায় চাপায়। আর আওয়ামী লীগ এক কথায় কোনো ধর্ম বর্ণ নয়। আপনি আওয়ামী লীগ করে সাধারণ নিরীহ জনগণের উপর অত্যাচার করবেন, আর যখনই আওয়ামী লীগ দেশ থেকে পালালো তখনই আপনি সংখ্যালঘু হয়ে গেলেন। তার আগে তো বাংলাদেশের গোটা মুসলিম জাতি সংখ্যালঘু ছিল, এটা কি অস্বীকার করতে পারবেন? হাসিনার আমলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতি ছিল সংখ্যালঘু, আর এই মুসলিম জাতির উপরে হাসিনা কি নির্যাতন চালিয়েছে সেটা তো আমরা সকলেই দেখেছি। আর মুসলিমদের উপর এই অন্যায় অত্যাচার কার নির্দেশে হয়েছে এটা তো আমরা ভালো করেই জানি। তার পেছনে কারা ছিল? বাংলাদেশের ইসলামী দলগুলো যদি জঙ্গি সংগঠন হয়ে থাকে তাদেরকে তো হাসিনা জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করেছে। এগুলা ইন্ডিয়ার কথা মতো হয়েছিল। মুসলিম সংগঠন হলেই তারা জঙ্গি, ধার্মিক কোনো কথা বললেই তারা জঙ্গি, ধর্মীয় কোনো বই পড়লেই তাকে ধরে নিয়ে গিয়ে গুম করা হতো। এক কথায় মুসলিমদের উপরে এই উগ্রবাদী সন্ত্রাসী ভারতীয়দের বিধ্বংস মনোভাব, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তাদেরকে তো জঙ্গি বানাইছে ভারতের দাসী স্বৈরাচারী শেখ হাসিনা। কি জন্য তাদের জঙ্গি বানিয়েছে এটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। ভারতের মিডিয়াগুলা স্বৈরাচারী হাসিনা, হাসিনার দলের লোক, এদের মুখে শুধু একই কথা, তাহলে ভালো কারা ভাই? আসলে হাসিনা ও আওয়ামী লীগ ভারতের দাসীগিরি করতে অনেক পছন্দ করে। তাদের প্রভুকে খুশি করতে আওয়ামী লীগ সব করতে পারে, এমনকি নিজের ধর্মকেও এরা বিকৃত করতে পারে। ভাবুন, এরা কি মানুষ? গত 17 বছর স্বৈরাচারী হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের উপর যে নির্মম অত্যাচার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তার জন্য কি একটুও অনুতপ্ত এই সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী? তাদের দ্বারা বাংলাদেশের এমন কোনো অপরাধ নাই যেটা এই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ করেনি। আসলে জন্মগতভাবে সমস্যা এদের। আর এই ধরনের সাংবাদিক যারা হাসিনার আমলে দালালি করে এসেছে এবং সুবিধা নিয়ে এসেছে, এরা আসলে সাংবাদিক নামের কলঙ্ক। এ সকল সাংবাদিকদের বাংলাদেশের মানুষ ভালো করেই চেনে। শহীদুল হাসান খোকন সাংবাদিক। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে দ্রুত খুঁজে তাকে আইনের আওতায় আনা হোক। সন্ত্রাসী আওয়ামী লীগ
ও ভারতের বিরুদ্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।